দ্বিতীয়জন ডাক্তার জাহেদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আমরা শুরু করব মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে। একেবারে এখন বরাবরই একটা কথা হচ্ছে, অনেকগুলো পত্রিকাও ইয়ে করছে যে একেবারে এখন একটা সফল নির্বাচন না হলে ঝুঁকির মধ্যে পড়বে দেশ। আপনি নিজেও এমনটাই ভাবেন কিনা, আর নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি তৈরি হয়েছে কিনা? হয়েছে কি, মানে যেমন ধরেন আপনি যদি তত্ত্বগতভাবে ধরেন যে নির্বাচনের নিয়ে অনিশ্চয়তা ঝুঁকি আছে কিনা, এটা আপনি পাবেন না। এই কারণে যে ডক্টর ইউনূস তো নিজে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। সেই মার্চ মাসে অগাস্টের 5 তারিখে উনি যে ভাষণ দিয়েছেন, ওনারা আশ্বস্ত করার চেষ্টা করছেন না, আশ্বস্ত উনি ঘোষণাই দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, প্রথমার্ধে হবে। তারপরে উনি ওনার এখান থেকে সেভাবে কাজকর্ম শুরু করছে। নির্বাচন কমিশন জানিয়েছে তারা 2 মাস আগে করবে, নির্বাচনের আগে তারা তফসিল ঘোষণা করবে। যদি মানে অন্য যে কোনো সময় এই জিনিসগুলো এইভাবেই হয়, এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। কিন্তু আনফর্চুনেট যেটা, মানে দুর্ভাগ্য যেটা, ডক্টর ইউনূস সাহেব তার নিজের এমন একটা ইমেজ মানুষের কাছে তৈরি করতে পেরেছেন যে ওনার কথা এখন আর বিশ্বাস করে না। এটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি যে কোনো লোককে বলেন, যে কোনো লোক যাকে বলেন, দেখা হলে পরে যদি শুনে আপনি সাংবাদিক অথবা টেলিভিশন আছেন, আপনাকে সে প্রথম প্রশ্নটা করবে, ভাই নির্বাচন কি হবে? এটা বলতে চাচ্ছিলাম, এই প্রশ্ন তারা করে। এবং তারপর যদি আপনি বলেন যে হবে, তাহলে বলে কি ফেব্রুয়ারিতে কি হবে? এটা তার ফলোয়িং কোশ্চেন। তার মানে কি এই সাধারণ মানুষটারে তার সঙ্গে কি ডক্টর ইউনূস কোনো গাদ্দারি করছে? করে নাই তো, তার সঙ্গে তো দেখাও হয় না, চিনেও না। কিন্তু এই মানুষ তার সম্পর্কে তারা কোনো আস্থা রাখতে পারতেছে না। কেন? এখন এটা কেন পারতেছে না এটা আমি বলতে পারবো না, উনি বলতে পারবেন যে উনি কি এমন করছেন যে লোকজন ওনাকে বিশ্বাস করে না। অথবা উনি হয়তো লোক ভালো, অন্য অন্য লোক যারা আছে সমাজে, যাদেরকে এই লোকগুলি বিশ্বাস করে, তারা হয়তো ওনাকে বিশ্বাস করে। আমি সবাইকে বলছি যে আমার তো মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এটা কিন্তু আমার জবাব। আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এটা আমি বিশ্বাস করি না, অথবা আমার আস্থা নাই, আমি কোনো বলি না। আপনি কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি? এটা প্রশ্ন তো অনেকগুলো। 1 নম্বর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি। আর বলছেন আপনি সুষ্ঠু নির্বাচন হবে কিনা, আমি মনে করি ডক্টর ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ারই সম্ভব, মানে কোনো ক্ষমতা নাই, আমি মনে করি। বাট সেটা তো পরের কথা, লোকে তো সুষ্ঠু কথা জিজ্ঞাসা করে না, পাবলিক জিজ্ঞাসা করে নির্বাচন হবে কিনা। তো এইটা তো আমি বুঝি না, এটা কেন পাবলিক জিজ্ঞেস করে? আমি মনে করি নির্বাচন হবে, আমি মনে করি এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আমি মনে করি। কিন্তু মানে সুষ্ঠু হবে কিনা এটা আমি মনে করি, সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। উনি সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো সে কোনো সক্ষমতাই নাই, কোনো চেষ্টাও নাই, কোনো প্রস্তুতিও নাই। আমি বলি বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে বলে অনেকেই বলছেন। একটা সফল নির্বাচন করবার মতো যে পরিবেশ তৈরি হবার কথা, সেটি কি এখন পর্যন্ত আছে? অ্যাপারেন্টলি নাই, কিন্তু আমি মনে করি সফল নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বলছি, মানে কেন মনে হচ্ছে সবার কাছে যে একটা সংশয় আছে, অনিশ্চয়তা আছে। যেমন ধরুন, আমি আজকে এখানে আসার সময় বাইতুল মোকাররম মসজিদের সামনে দিয়ে এসেছি। আমি অন্য জায়গায় অন্য কাজ থেকে আসছিলাম। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা জায়গায়, একটা গেটে, এবং আরেকটা গেটে জামাত ইসলামী সমাবেশ করছেন। তাদের সেই লোয়ার হাউসের পিআর এবং গণভোট নভেম্বরের মধ্যে হতে হবে, এবং জ্যাম লেগে গেছে। ফলে আমি না চাইতে অনেকক্ষণ আমাকে আটকে থাকতে হলো। তাদের বক্তব্য শুনলাম, হুমকি দিচ্ছেন সরকারকে দেখে নেবেন, উপদেষ্টাদেরকে টেনে নামিয়ে ফেলবেন, নানান কথাবার্তা যেগুলো মেঠো বক্তৃতা হয়। সো অনেকের মনে হতে পারে যে একটা দেশের নির্বাচন ফেব্রুয়ারিতে, তফসিল ঘোষণার জন্য আর 1.5 মাসের মতো সময় বাকি আছে, তো সেখানে নির্বাচনের আবহ নাই অ্যাপারেন্টলি। তাহলে চিন্তা করে দেখি, আমরা 17, 18 বছর, 19 বছরের মতো হয়ে যাচ্ছে, 18 বছর সময় চলে গেল। তো এই সময়ের মধ্যে একটা নির্বাচন হবে, মানুষের কত আগ্রহ। যখন ডাকসু নির্বাচন নিয়ে এত ক্রেজি আমরা হলাম কেন, চ্যানেল সহ সবাই বিরাট বিরাট টক শো করছে সমানে 1-1.5 মাস ধরে, কারণ একটা ফেয়ার নির্বাচন সামনে এসছে। কিন্তু সেই তুলনায় তো জাতীয় নির্বাচন নিয়ে এখন শুধুমাত্র নির্বাচনময় হয়ে যাওয়ার কথা ছিল। আমরা এখানে কি আলোচনা করছি? কনফিউশন, লোয়ার হাউসে পিআর, জুলাই সনদ যে হইলো না, ওই দল যে স্বাক্ষর করলো না, কি হলো, কেন হবে, কি হবে, গণভোট যদি আগে না হয় কি হবে, ওরা কি নির্বাচনে যাবে? এটা হচ্ছে পরিস্থিতির কারণে এই সংশয়গুলো তৈরি হচ্ছে। এবং মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের এবার নির্বাচন দেয়া নিয়ে খুবই সদিচ্ছা আছে, কিন্তু সেটা হলে ওনার সরকারে থাকা কিছু মানুষ সম্পর্কে এক ধরনের পারসেপশন আছে। তারা একসময় 5 বছর আলাপ করছিলেন সরাসরি,
এবং সরকারের সাথে অ্যালাইন কিছু অ্যাক্টিভিস্ট আছেন। ডক্টর ইউনূস নিজেও তো বলেছেন যে জনগণ এমনও চায় যে 50 এটা ওনার একটা প্রশ্নের জবাবে বলেছেন, এটা ঠিক হয়নি ওনার, আমি মনে করি। কিন্তু ওনার বেশ কিছু উপদেষ্টা, ওনার প্রেস সচিব একসময় 5 বছরের যে কোনো কথাবার্তা হলে ওগুলো শেয়ার করতে যাচ্ছিলেন, এবং তার সরকারের সাথে অ্যালাইন্ড বেশ কিছু অ্যাক্টিভিস্ট আছেন যারা এই আলাপগুলো করেছেন। সেই কারণেই মানুষের সন্দেহ আছে। প্লাস মাঠের দলগুলোকে তো সেই অর্থে নির্বাচনের জন্য অ্যাপারেন্টলি ফোকাস মনে হয়। কিন্তু আমি এবার উল্টো দিকের কথা যদি বলি, এই যে জামায়াতে ইসলামী এত আন্দোলন করছে আমাদের সামনে মনে হয়, অথচ জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে সবচেয়ে সিরিয়াসলি মাঠে আছে অনেক দিন থেকে। তার 300টা সিটে ক্যান্ডিডেট আছে এবং তারা ওখানে পিআরের আলাপ করেন না। আমি খোঁজ নিয়েছি এবং আমি তাদেরকে জিজ্ঞেসও করেছি আপনারা কি পিআরের কথা বলেন না। ওনারা ওখানে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমে এখন ভোট হয় সেটা নিজেকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িপাল্লায় ভোট চাইছেন। সেই কারণে আমি মনে করি এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ। শেষ পর্যন্ত আসলে নির্বাচনে সবাই যাবেন, কারণ নির্বাচনে যাওয়া না যাওয়া আসলে কোনো অপশন নাই আমার কাছে মনে হয়। মাসুদ ভাই একটা বিষয় বলবেন যে একটু যোগ করে দেই প্লিজ। এটা হলো দলের দিক। আবার সরকারের ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাও আমি একমত যে সরকারের ইনএফিসিয়েন্সি আমাদেরকে ভীত করে। ছোটখাটো আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার যখন ভালো ম্যানেজ করতে পারে না, মূল চ্যালেঞ্জ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা। আমাদের বাহিনী শেখ হাসিনার সময় যে পর্যায়ে চলে গিয়েছিল, পোস্ট 5 আগস্ট পুলিশ যেখানে গেছে সেখান থেকে ব্যাক করে আসা, যদিও সেনাবাহিনী অনেক বেশি ডেপ্লয়েড থাকবে এবং সেনাবাহিনী কিন্তু স্ট্রাইকিং ফোর্স না, সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে মাঠে থাকবে, যেটা যেন আমরা দীর্ঘদিন ফাইট করেছি, আনসার থাকবে। সো এটাও একটা ঝুঁকির জায়গা হতে পারে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়, কঠিন হতে পারে। মাসুদ ভাই একটা স্বাক্ষর করবে না, একটা সময় কথা আসলো যে জামাত জুলাই সনদে স্বাক্ষর করবে না, ওখানে উপস্থিত থাকবে। এরপরেই একটা বিষয় আসলো, মোটামুটি এনসিপির পক্ষ থেকে বললো জামাতের যে পিআর পদ্ধতির যে আন্দোলন পরিকল্পিতভাবে এটা একটা প্রতারণা মানুষের সাথে, এবং ভাই যেটা বলছিলেন যে একেবারে তারা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে না, প্রার্থীরা কাজ করছে মাঠে, এদিকে জাতীয় পর্যায়ে তারা পিআর পদ্ধতির জন্য আন্দোলন করছে। এই দুইটা কি একটা মানে ছদ্মবরণ মনে করেন কিনা? একটা শুনেন, আলটিমেটলি জুলাই সনদে এনসিপি সিগনেচার করবে, 2 দিনের মধ্যে করবে আমার ধারণা, তারা সিগনেচার করবে। আর জামাতের পিআর যেটা, এটা জাহেদুর রহমান তো বললেনই যে ভাই এটা নিয়ে তো তারা, এটা তো তাদের ইলেকশনের মানে প্রার্থী হিসাবে তাদের প্রার্থীরা জনগণের কাছে তো পিআর নিয়ে যাচ্ছে না, তারা যাচ্ছে তাদেরকে ভোট দিলে তারা কি করবে না করবে এগুলি, মানে খুবই ট্র্যাডিশনাল ওয়েতে তারা যাচ্ছে জনগণের কাছে। আবার সেন্টারে পিআর নিয়ে আন্দোলন করতেছে, রাস্তা গরম করতেছে, মাঠ গরম করতেছে। এই সবগুলি না একটা রাজনীতি, এই সবগুলি রাজনীতি। সেই রাজনীতির কারণে কি পুরো বাংলাদেশের রাজনীতি একটা মানে নিয়ন্ত্রক কি তারা? শুনেন, আমি বলি আমাকে বলতে দেন, আমি পুরোটা বলি আগে, আপনি মাঝখানে থামায়েন না। এনসিপি রাজনীতিটা কোথায়? এনসিপির সম্বন্ধে মানুষ একটা কথা বলতো না যে এনসিপি জামাতের বি টিম? নিশ্চয়ই আপনিও শুনছেন, আপনার কেন আসছে এটা? এনসিপি চিন্তা করে দেখছে, মানে চিন্তা করে মানে কি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ওনাদের যে উপলব্ধি সেটা হলো যে এই আসন্ন নির্বাচনে তাদের আসলে তেমন কিছু পাওয়ার নাই। একটা সম্ভাবনাময় দল ছিল এনসিপি, একটা খুবই সম্ভাবনা নিয়ে আসছিল, কিন্তু তাদের কতিপয় নেতার ব্যক্তিগত জীবন আচরণ এবং তাদেরকে নিয়ে ডক্টর ইউনূসের কিছু বক্তব্য এই দলটাকে অনেকটা পিছিয়ে দিছে, এবং পিছিয়ে দেওয়ার কারণে ওরা বুঝছে যে সামনের নির্বাচনে ওনারা তেমন কিছু করতে পারবে না। তাহলে তারা কী করবে? আমি কিন্তু মনে করি এনসিপিতে বেশ কিছু মেধাবী ছেলেমেয়ে আছে, বেশ কিছু মেধাবী ছেলেমেয়ে আছে। আমাদের ট্র্যাডিশনাল দলগুলি তো মেধার চর্চাই করে না, তো সেই বিবেচনা ওদের মধ্যে আছে, কিছু মেধাবী ছেলেমেয়ে আছে, এবং তারা রাজনীতিটা তাদের মতো করে বুঝতে চায়, করতে চায়, বলতে চায়। এটা ভালো, এটা খুবই ইতিবাচক। কিন্তু তাদের শুরুটা তারা খুব ট্র্যাডিশনাল ওয়েতে করতে যায় ধরা খাই গেছে, এবং তাদের কিছু নেতা তাদের ব্যক্তিগত লোভ লালসার কারণে দলটাকে পিছিয়ে দিছে। ডক্টর ইউনূস সে নিজেও এনসিপিকে ব্যবহার করতে যায়, এনসিপির ক্ষতি করছে। এখন এনসিপির বিরুদ্ধে 2টা ব্লেম ছিল। একটা ব্লেম হলো এটা কিংস পার্টি, আরেকটা অভিযোগ ছিল তারা জামাতের বি টিম। এখন তারা এই ব্লেম থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, এবং বেরিয়ে আসার লক্ষ্যে প্রথমে তারা সমস্ত উপদেষ্টাদেরকে বলছে এরা সেফ এক্সিট খুঁজতেছে, সবাই যার যার মতো আখের গুছাই নিছে, যেটা নাকি এই সরকারের বিরুদ্ধে এনসিপির মতো এত তীব্র ভাষা এবং এত আগে এরকম সরাসরি অভিযোগ সরকারের বিরুদ্ধে আর কোনো দল করে নাই। এনসিপি প্রথম করছে, কিন্তু
এবং জামাতের ব্যাপারেও জামাতকে প্রতারক সমানে বলতেছে। এটা হলো তারা বলতে যাচ্ছে পাবলিককে যে আমরা ওদের বি টিম নই। এটা তাদের, প্রথমে বললাম না, এটা তাদের একটা রাজনীতি, এবং এই রাজনৈতিক কৌশল হিসেবে ভালো, আমি এটাকে খারাপ বলি না। এবং তারা সিগনেচার আজকে করলো, যে কালকে করলো, এক দুদিন পরে করলে বরং ভালো একটু বার্গেন করার সুযোগ পাইলো। যে পয়েন্টে নিয়ে বার্গেন করতেছিল ওটা তো শেষ মুহূর্তে তারা ওখানে অ্যাড করছে। ওই অ্যাড করার মাধ্যমে এই যে ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে এরা প্রমাণ করছে যে এরা আসলে অযোগ্য, এদের আসলেই অযোগ্য। এরা মানে এরা এত জোরাতালি মার্কে একটা বানাইছে, কি যে বানাইছে ওরা নিজেরাও যায় না। এবং এটা যারা ড্রাফট করছে, লেখাটা এত কাঁচা হাতের লেখা, আমি যতটুকু পড়েছি আর কি। তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত লোককে কেন দায়িত্বটা দেওয়া হলো, খুবই মাঝারি মানের লোকেরা যারা এগুলো করতেছে, তারা সময় ক্ষেপণ করলো, বিদেশ থেকে আসছে কয়দিন প্রমোদ ভ্রমণ করে, তারপরে 2 দিন পর সবাই চলে যাবে, এত কেউ থাকবে না এখানে। ডক্টর ইউনূস আবার পছন্দ করে, ডক্টর ইউনূস আবার এদেশের এই শ্যামল বরণ লোকদেরকে পছন্দ করেন না। ওনার দরকার হলো ওই ইংরেজিতে ফুটফাট দু একটা কথাবার্তা বলবে অথবা বিদেশে অবস্থান করবে, এরা তাদের পছন্দ। একটু ফর্সা টাইপের কালার লাগবে এরকম, ফর্সা না হলেও অবস্থানটা ওখানে হতে হবে, মাটিটা হইতে হবে ওইটা। উনি আবার ওদের নিয়ে আর থাকতে পছন্দ করেন, মনে করেন যে সব প্রতিভা ওইখানে। আর আমাদের এখানে আমরা সব ঘাস টাস খাই, এই দেশের মানুষ ঘাস খায়, ময়লা করে, মলত্যাগ করে, যাক এনিওয়ে ওই আলোচনা করি না। তো উনি মনে করেন এটা, তো উনি তো অনেক কথাই বলেন, ওনাকে তো আমি বলি উনি হলো কথার ফেরিওয়ালা। বলছিল না আমরা কারোর কাছে যাবো কেন, পৃথিবী আমাদের কাছে আসবে, আসছে কেউ পৃথিবীর না এগুলো ফালতু কথা। 14 মাসে 14টা ভ্রমণ করছে, ভ্রমণ তো উনি গেছে পৃথিবীর কাছে, ওনার কাছে কেউ আসে নাই। তো এইগুলো হলো বলে আর কি। তো ওইগুলি ওই যখন এনজিও করে তখন বিভিন্ন জায়গায় যে সেমিনার টেমিনার করে লোকজন টাকা টাকা দিয়ে শুনতে আসে, অনেকে মুগ্ধ হয়, চলে যায়, অল্পে মুগ্ধ হয়ে চলে গেলো। কিন্তু যখন কাজটা করতে যায় তখন টের পাওয়া যায় যে আপনার কথা কতটুকু সারবত্য আছে। শুনেন একটা কথা বলি ওনার সম্পর্কে, এটা প্রাসঙ্গিক কিনা যাই না, তবুও বলেন, সমস্যা নেই। ওনার সর্বশেষ এজেন্ডা কি? 30 না, সারা দুনিয়ায় বলে বেড়াইতেছে, হ্যাঁ, যে আপনার বেকারত্ব মুক্ত করতে হবে, কর্মসংস্থান দিতে হবে, আর কার্বন আমাদেরকে অমিশন করা যাবে না, আমরা কার্বন নিঃসরণ করব না। এই তিনটাই তো বলে। কেন বলে? এই কারণে যে ওনার হাতে এটা বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই। এই জন্য সারা দুনিয়া সমস্ত দেশকে পৃথিবীকে বলে বেড়াইতেছে আপনারা এটা বাস্তবায়ন করেন। ভাই আপনি যে 1 বছরের উপরে দেশে আছেন, আপনি এটা কি বাস্তবায়ন করছেন এটা বলেন তো আপনি আমারে। এটা বাস্তবায়নের জন্য আপনি কয়টা স্টেপ দিচ্ছেন 1 বছরে? 1 বছরে আপনি কি এমন কাজ করছেন যাতে প্রমাণ হয় যে আপনার জীবনের লক্ষ্য হলো 30? কি করছেন আপনি? করার মধ্যে করছেন একটা পোর্ট, লাভজনক একটা পোর্ট, ওটা দিয়ে গেছেন আপনি বিদেশিদেরকে, দেন, আমার কোনো আপত্তি নাই। ওটাকে টেন্ডারের মাধ্যমে আসছে ওরা না, বা প্রকিউরমেন্টের একটা ল আছে এই দেশে একটা আইন আছে, আপনি কিভাবে একটা এই ধরনের জিনিস আপনি প্রকিউর করতে পারবেন? কোনো টেন্ডার দিয়ে করছে, আপনার কাছে মনে হয়েছে, কারণ আপনার কাছে কেন মনে হয়েছে, কিসের বিনিময়ে মনে হয়েছে, এটা তো খেলে ক্ষমতা থেকে নামেন না, তখন টের পাবেন। এত সোজা দুনিয়াটা না, ধন্যবাদ। দুনিয়াটা গ্রামীণ ব্যাংক না রে ভাই।